হ্যালো স্টুডেন্ট, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর এবিটিএ ম্যাথের 65 পৃষ্ঠার 3 দাগের ডি, ই এবং এফের অঙ্কগুলি আলোচনা করব। আচ্ছা, এই অঙ্কটা তোমাদের এবিটিএর 80 পেজের ডি এর দাগের 1-এর অঙ্ক, ঠিক আছে? তোমরা দেখে নেবে আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে। তারপর দেখো, যদি একটি সরলরেখা একটি ঘনকের 4টি কর্ণের সঙ্গে আলফা, বিটা, গ্যামা ও ডেল্টা কোণ উৎপন্ন করে, তবে প্রমাণ করো যে এটা সমান 4/3। আচ্ছা, মনে করি একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a একক। ঘনকটির একটি শীর্ষবিন্দুতে মূলবিন্দু ও এবং ও বিন্দুগামী 3টি সন্নিহিত বাহু বরাবর এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ নেওয়া হলো। আচ্ছা, এবার দেখো, ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক। আচ্ছা, এবার এখানে খেয়াল করো, এটা তো মূল বিন্দু, এক্স অক্ষের উপর একটা বিন্দু নেওয়া হয়েছে এ, যেটা ঘনকের একটা শীর্ষবিন্দু। আচ্ছা, এটা এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুটা, তাই এর ওয়াই স্থানাঙ্ক আর জেড স্থানাঙ্ক 0। একই রকম এক্ষেত্রে দেখো, এক্স স্থানাঙ্ক আর জেড স্থানাঙ্ক 0, আর এক্ষেত্রে দেখো এক্স স্থানাঙ্ক আর ওয়াই স্থানাঙ্ক 0। আচ্ছা, এবার দেখো, এই যে ডি বিন্দুটা এক্স ও ওয়াই তলে অবস্থিত, তাই এর এক্স স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক এ কমা এ, কিন্তু জেড স্থানাঙ্ক 0। আচ্ছা, এটা দেখো ওয়াই ও জেড তলে, তাই এর এক্স স্থানাঙ্ক 0। আর এটা দেখো এক্স ও জেড তলে, তাই এর ওয়াই স্থানাঙ্ক 0। বাকি ডি ড্যাশ বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে এ কমা এ কমা এ। দেখো চিত্রে ও ডি ড্যাশ, এ বি ড্যাশ, এ ড্যাশ বি এবং সি ডি হলো 4টি কর্ণ। আচ্ছা, ডি ড্যাশ বিন্দু স্থানাঙ্ক লিখেছি, তোমরা বাকিগুলো লিখে দিতে পারো, যেগুলো বললাম এক্ষুনি, বাকি বিন্দুগুলো স্থানাঙ্ক এখানে লিখতে পারো, ঠিক আছে? এবার দেখো ও ড্যাশ, এ বি ড্যাশ, এ ড্যাশ বি এবং সি ডি কর্ণগুলির দিক অনুপাতগুলি যথাক্রমে, আমি একটা বলে দিচ্ছি, বাকিগুলো একই রকম বের করানো হয়েছে। দেখো ও ডি ড্যাশ, ও ডি ড্যাশ কর্ণের দিক অনুপাতগুলি কি হবে না, ও এ বিন্দুটার স্থানাঙ্ক কি 0,0,0, এটা মূল বিন্দু ধরা হয়েছে, আর এটা হচ্ছে এ কমা এ কমা এ, তাহলে ও ডি ড্যাশ কর্ণের দিক অনুপাত হবে a-0 মানে এ, আবার a-0 মানে এ, আর a-0 এ। তাই দেখো এ কমা এ কমা এ বি ড্যাশ কর্ণের দেখো দেখো এ বি ড্যাশ, তাহলে 0 থেকে এ বাদ যাবে মাইনাস এ থেকে 0 বিয়োগ করলে এ, আর এ থেকে 0 বিয়োগ করলে এ, তাহলে মাইনাস এ কমা এ হবে। লেখা হয়েছে একই রকম এ দুটো বের করানো হয়েছে। যদি সরল রেখাটির দিক কোসাইন এল এম এন হয়, তাহলে কস আলফা সমান এটা হবে, ঠিক আছে? আচ্ছা, এল এম এন দিক মানে দিক কোসাইন ধরা হয়েছে, তাই এক্ষেত্রে রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার কত হবে? এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মান 1 হয়, তার রুট ওভার 1 মানে 1 হবে।
একই রকমভাবে কস বিটা, ঠিক আছে, কস গামা আর কস ডেল্টা বের করানো হয়েছে। এবারে এখানে সব বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এক্ষেত্রে সি, এটা হচ্ছে এটা বি সি। সাপোজ এটা দেখো কি করা হয়েছে, ধরো এটাকে এ ভাবো, বি ভাবো, সি ভাবো, তাহলে এ স্কোয়ার মানে মাইনাস এল এর হোল স্কোয়ার কি হবে, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এম এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে এন স্কোয়ার। এবারে 2ab, তাহলে এখানে এটা হচ্ছে মাইনাস এল, ওই জন্য মাইনাস 2mn প্লাস 2bc মানে প্লাস 2mn, তারপর 2ca মানে মাইনাস এল এর সঙ্গে এন গুণ হবে, ওই জন্য মাইনাস 2nl। এইভাবে করা হয়েছে, ঠিক আছে। দিক কোশ্চেন ধরা হয়েছিল, তাই বর্গের সমষ্টি 1। তোমাদের বইতে এরকম একটা পড়ে আছে, দেখো। আচ্ছা দেখো, এবারে যদি তোমরা সরলরেখার দিক অনুপাত ধরো এলএমএন, তখন কি হবে বলে দেখি, তখন প্রতি ক্ষেত্রে √(l² + m² + n² থাকবে প্রতি ক্ষেত্রে, মানে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণের নিয়ম অনুযায়ী এখানেও একটা থাকবে √(l² + m² + n², মানে যদি তোমরা দিক অনুপাত ধরো, দিক অনুপাত, এখানেও থাকবে √(l² + m² + n² প্রতি ক্ষেত্রে থাকবে। তাই তখন এই যে কস স্কোয়ার আছে, কস স্কোয়ার, সব কস স্কোয়ার আছে, তো তাই এখানে প্রতি ক্ষেত্রে 3 হোল ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হবে, ঠিক আছে। এখানেও হবে 3 হোল ইন্টু, নিচে হবে নিচে, ঠিক আছে, 1/3 হোল ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। আচ্ছা তখন দেখো এখানেও আসবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, আর নিচেও থাকবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তখন কাটাকাটি হয়ে যাবে। যদি তোমরা সরল রেখাটার দিক অনুপাত এল এম এন ধরো, ঠিক আছে, তাতেও সমস্যা আসবে না। এবার বইতে এরকম করে দেওয়া আছে, তাই আমি এইভাবে করেছি, ঠিক আছে। তারপরে দেখো যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে মান বার করতে হবে। আচ্ছা লেখা হয়েছে, এটা কি হয়, এফ অফ এ প্লাস আর এইচ হয়, সূত্র অনুযায়ী কি হয়, এফ অফ এ প্লাস আর এইচ। আমার এখানে এফ অফ এক্সটা কি, আমার এখানে এফ অফ এক্সটা হচ্ছে 4⁴x, ঠিক আছে। তাহলে এফ অফ এ প্লাস আর এইচ, এ হচ্ছে 1, তাহলে এফ অফ 1 প্লাস আর এইচ, তাহলে কি হবে 4⁴1 প্লাস আর এইচ, ঠিক আছে। তাই এখানে লেখা আছে 1 প্লাস আর এইচ, ঠিক আছে। এবারে 4⁴1 ইন্টু 4 মানে সূচকের নিয়ম, এখান থেকে সূচকে আসতে পারি এইভাবে, ঠিক আছে। 4⁴1 প্লাস আর এইচ মানে কি 4⁴1 ইন্টু 4⁴ আর এইচ, সূচকের নিয়ম অনুযায়ী, ঠিক আছে। এবার আর ইকুয়ালস টু 1 থেকে লেখা হয়েছে, আর জায়গায় 1 2 এইভাবে কত 10 লেখা হয়েছে, ঠিক আছে। এবার এটা কি গুণোত্তর প্রগতি, যার সাধারণ অনুপাত 4⁴h। সূত্রটা কি হয় না, a হোল ইন্টু r⁴n মাইনাস 1/r-1। এ হচ্ছে প্রথম পদ এখানে 4⁴h, আবার এটা বাই এটা করলেও কি হবে, সাধারণ অনুপাত হবে, মানে 4⁴2h/4⁴h
কি হবে 4^h হবে। তাহলে আর মানে সাধারণ অনুপাত হবে 4^h। এবার সূচকের নিয়ম অনুযায়ী এটা গুণ হবে NH, ঠিক আছে। আর NHটা কত হবে, এই যে B - A টু বি, এটা হচ্ছে 1, বিটা হচ্ছে 2, B - A মানে 2 - 1, A টু বি, তাহলে B - A মানে 2 - 1 হচ্ছে 1, এখানে বসানো হয়েছে, ঠিক আছে, পরের লাইনে। আর এই এইচটাকে নিচে লেখা হয়েছে, সাজানো হয়েছে, ঠিক আছে, আলাদা আলাদাভাবে এভাবে সাজানো হয়েছে লিমিটটাকে। তাহলে কি দেখা গেল, এই গুণোত্তর প্রগতির প্রথম পদ 4^h আর সাধারণ অনুপাত মানে দ্বিতীয় পদ বাই প্রথম পদ এইভাবে যে বের করতে হবে, ঠিক আছে, সেটাও হচ্ছে 4^h। আর এই এইচটাকে এখানে বাই করা হয়েছে, লিমিট সাজানো হয়েছে, NH এর মান 1টা বসানো হয়েছে, এটা অ্যান্সার হবে, ঠিক আছে। 4 মানে 2^2, লগের ক্ষেত্রে 2টা আগের দিকে চলে আসবে। তারপরেটা এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, এটা দেখবে 52-53 পৃষ্ঠা যে একটা ভিডিও ছাড়া আছে এবিটি এর, সেখানে করে দেওয়া আছে। তারপরে দেখো, এক প্যাকেট সাধারণ তাস থেকে একটি তাস হারিয়ে যায়। অবশিষ্ট তাসগুলি থেকে দুটি তাস যথেচ্ছভাবে তোলা হয় এবং দেখা যায় দুটি তাসই রুইতন। তাহলে হারিয়ে যাওয়া তাসটি রুইতন হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। আচ্ছা, মনে করি E1, E2 এবং এ যথাক্রমে রুইতন তাস হারিয়ে যাওয়ার ঘটনা। E1টা হচ্ছে রুইতন তাস হারিয়ে যাওয়ার ঘটনা, E2 হচ্ছে হারানো তাসটি রুইতন না হওয়ার ঘটনা, আর এ হচ্ছে দুটি তাসই রুইতন হওয়ার ঘটনা বোঝায়, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি অফ E1 কি হবে, দেখো কি আছে এখানে। আচ্ছা, রুইতন তাসটি হারিয়ে যাওয়ার ঘটনা। আচ্ছা, একটি তাসের বান্ডিলে তাস থাকে কটা, 52টি, তার মধ্যে রুইতন থাকে 13টি, তাই লেখা আছে 13/52 1/4। তাহলে 13টা রুইতন চলে গেলে বাকি থাকে কটা, 39টা, তাই রুইতন তাস না হারানোর ঘটনাটা হচ্ছে 39/52। দেখো, যখন একটি তাস হারায় তখন প্যাকেটে তাসের সংখ্যা কটা হবে, 51টা হবে। তাহলে দেখো প্রবাবিলিটি অফ A/E1 কত হবে, এটা হবে, ঠিক আছে। এখান থেকে ক্যালকুলেশন করলে এটা পাবে। আচ্ছা, তাহলে এটা কি না, 51টি তাসের মধ্যে দুটি রুইতন তাস তোলার সম্ভাবনা, ঠিক আছে। যখন একটা তাস কি হারিয়ে যায়, ওই জন্য এখানে 12 আছে, 13টার মধ্যে একটা হারিয়ে গেলে এখানে কত হবে, 12 হবে। আর একটা হারিয়ে গেছে, তাই 52টার মধ্যে এখানে 51 লেখা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর এটা দেখো, 51টি তাসের থেকে দুটি রুইতন তোলার সম্ভাবনা যখন হারিয়ে যাওয়া তাসটি কি রুইতন, ওই জন্য দেখো এখানে 13 দেওয়া আছে, আর একটা এখানে কি হারিয়ে গেছিল, তাই 51C2। ক্যালকুলেশন করলে এইভাবে আসবে, তাহলে বেইজের উপপাদ্যের সাহায্যে পাই, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি অফ E1/A, এখান থেকে এভাবে লেখা যায়, মানগুলো সব বসাবে, এটা অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা, একটি বোমার পক্ষে লক্ষ্য বস্তুতে আঘাত করার সম্ভাবনা 0.2। আচ্ছা, একটি ব্রিজ ধ্বংস করতে হলে দুটি বোমার আঘাতই যথেষ্ট, ঠিক আছে। যদি ব্রিজটি লক্ষ্য করে 6টি বোমা ফেলা হয়
তবে ব্রিজটি ধ্বংস হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। আচ্ছা, 6টা বোমা ফেলা হয়, তাই এনটা এখানে 6, আর পি হচ্ছে কত ছিল 0.2, ওই জন্য 2/10, ঠিক আছে, 2/10, 1/5 হবে, তাহলে কিউ কত হবে 1 - পি, তাহলে এফ অফ এক্স কি হবে 6cx 1/5 হোল টু দি পাওয়ার এক্স, আর 4/5 হোল টু দি পাওয়ার 6 - এক্স, এক্স এর মান 0 থেকে 6, তাহলে এটা বের করতে হবে। এটাকে এইভাবে লেখা যায়, মানগুলো বসানো হয়েছে, ঠিক আছে, এইভাবে ক্যালকুলেশন করবে, এটা অ্যান্সার হবে। আচ্ছা দেখো, এটা আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে, আগের অঙ্কটা, এটা মানে হচ্ছে কি না, যখন ইওয়ান ঘটে অর্থাৎ রুইতন তাস হারায়, তখন অবশিষ্ট রুইতন থেকে দুটি রুইতন তাস টানার ঘটনা, ঠিক আছে, রুইতন তাস টানার ঘটনা। আর এটা হচ্ছে কি না, যখন ই2 ঘটে অর্থাৎ রুইতনের তাস হারায় না, তখন দুটি রুইতন তাস টানার ঘটনা, ঠিক আছে, মানে যখন হারায় না তখন কটা রুইতন থাকবে 13টা রুইতন থাকবে, ঠিক আছে, না একটা বান্ডিলে 13টি রুইতন তাস থাকে, এইভাবে করবে, ঠিক আছে, আগের অঙ্কটা, ঠিক আছে।